বসুন। বার্নেও, জাস্ট হোল্ড অন প্লিজ, আমার কথা শুনুন, লিসেন টু মি। ইতিহাসের সব থেকে ভয়ানক কাণ্ড ঘটল আর সংসদ অধিবেশনে। সংসদে জামাত বিএনপি ভয়ানক মারামারি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কুলাঙ্গার আখ্যা দিলেন জামাত এনসিপি নেতাকর্মীরা। রণক্ষেত্রে উত্তর সংসদ এলাকা ঘটতে যাচ্ছে আরো ভয়ানক কিছু। স্বরাষ্ট্রমন্ত্রী খাইছে ধরা, একেবারে এমন ধরা খেয়েছে, নরম মানুষ যদি একবার রেগে যায় রে ভাই, তাহলে তার অবস্থা কি হয়। এবার ডিম ছোড়ার দেখা মিলল সংসদে। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়লেন বিরোধী দলের এক সংসদ সদস্য। এর ফলে হট্টগোল সৃষ্টি হওয়ার পাশাপাশি সংসদের কার্যক্রম স্থগিত হয়ে যায়। ডিম ছোড়া সেই ভিডিওটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সংসদে এমন কাণ্ড ঘটতে পারে, বাংলাদেশের মানুষ কিন্তু চিন্তা গবেষণাও করতে পারে নিজ সংসদের ভিতরে এত বড় হট্টগোল হতে পারে। দর্শক, এবার রেগে গিয়ে সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি কয়েকজন সদস্যকে বহিষ্কার করার পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছে। দর্শক, এবার এই একজন মানুষের জন্য পুরো সংসদ কলঙ্কিত না করতে চেয়ে তিনি সংসদ থেকে তাকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংসদে তুচ্ছ তাচ্ছিল্য করে সংসদ সদস্যদেরকে, বিরোধী দলকে কথা বলা সালাউদ্দিনের একটা রোগে পরিণত হয়েছে। আজকে জামাতের আমির বিরোধী দলীয় নেতা খেপে গিয়েছেন সংসদে। জাতীয় সংসদ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাকনামির ফলে সংসদে যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে, আমির জামাত ইনস্ট্যান্ট যে ডিসিশন নিয়েছেন এটা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। জামাত বিএনপিকে কার্যত ফাঁসি দিল এবং নিজেদেরকে সেফ জোনে নিয়ে গেল। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল যে বিষয়গুলো বা আসল ঘটনাগুলো সেগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। খাইছে ধরা, একেবারে এমন ধরা খেয়েছে, ধরা খেয়ে আর তার কথা বলার মতো কোনো পরিস্থিতি ছিল না। কে ধরা খেয়েছে, কোথায় ধরা খেয়েছে, কিভাবে ধরা খেলেন, এই বিষয়টি আমি আপনাদের ভিডিও সহ দেখাবো। তার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, আপনারা কি কখনো জামাতের আমিরকে রেগে যেতে দেখেছেন? নরম মানুষ যদি একবার রেগে যায় রে ভাই, তাহলে তার অবস্থা কি হয়, সেই অবস্থার একটা ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাই, তারপরে এই বিষয়ে একটু বিস্তারিত আলাপ করব। সম্মানিত সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে বলেন। উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয়। তাহলে জামাত আমির সংসদে দাঁড়িয়ে যে ওয়াশটা করলেন, বাংলা ওয়াশ যেটাকে বলে, ওই যে কসকো সাবান দিয়ে, কসকো সাবান ছিলেন তো, মনে আছে? আগে কিন্তু কসকো সাবান আর হাবিব সাবান, এই দুইটা সাবান ছাড়া লাশের গোসল সম্পূর্ণ হতো না। মৃত মানুষ মানেই হাবিব সাবান অথবা কসকো সাবান, এই দুইটা সাবানের সমন্বয়ে চমৎকার করে তাকে ধুয়ে দিয়েছেন এবং তিনি যে অন ফায়ার হয়ে গেছেন। তিনি বলেছেন, আমরা কি এখানে তার ছাত্র? আমরা এখানে কেউ তার ছাত্র নই, তার কাছে শেখার কোনো ইচ্ছা আমাদের নাই। তার যদি শিক্ষক হবার এতই শখ থাকে তাহলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুক, ইউনিভার্সিটি খুলে সেখানে লেকচার দিক, তার কাছে যে যে পারে শেষে যে শিক্ষা নিক, শেষে পড়ুক। এরপরে তো আপনারা দেখেছেন চরম হট্টগোল। তিনি যখন কথা বলতে গেছেন তিনি অবশ্য পরে বলছে, ঠিক আছে আমি আমার কথা উইথড্র করলাম। কিন্তু আসলে আপনার অপোজিটে যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমি যদি ভাবি যে আমি সর্বজান্তা আর আমার সামনে যারা আপনারা আমার ভাই বোনেরা বসে আছে শুনছে আমাকে, তারা কিচ্ছু জানে না, তাহলে এর চেয়ে বোকামি আর কিছু হতে পারে? স্বরাষ্ট্রমন্ত্রী এইটা ভাবেন না। তিনি যখন কোটি কোটি মানুষের, তিনি একটা কথা বলা মানে তো কোটি কোটি মানুষের কাছে ওই বক্তব্য চলে যাওয়া, এই বাণী পৌঁছে যাওয়া, কিন্তু তিনি প্রত্যেককেই এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন এবং হেয় জ্ঞান করেন, মনে করেন তিনি শিক্ষক, বাকি সবাই ছাত্র। সংসদে দাঁড়িয়ে জামাত আমির দীর্ঘদিন হজম করতে করতে, ইতিপূর্বে যেহেতু অনেকবার করেছেন, আজ তিনি অন ফায়ার হয়ে গেছেন। তিনি আর এটি নিতে পারেন নাই, চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু জামাত আমিরের মুখের দিকে চেয়েছিলেন যে তিনি কি বলেন, এই মানুষ এইভাবে বলতে পারে, এই মানুষ এরকম ওয়াশ করতে পারে কসকো সাবান আর হাবিব সাবান দিয়ে? ওয়াশ করে দিলেন। যাই হোক, এই সংসদ অধিবেশনের আজকের দিনটা মোটামুটি চরম হট্টগোলের ভিতরে কেটেছে। স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ
তিনি অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন যে আপনারা যদি দুই দল এইভাবে করতে থাকেন এবং কেউ কারো কথা সহ্য করতে না পারেন এবং একজনের কথা বলার সময় অন্যজন যদি এইভাবে হট্টগোল করতে থাকেন, তাহলে কিন্তু এই সংসদ হুমকির মুখে পড়বে। আপনাদের কাছ থেকে এটি আমি আশা করি না, আপনারা আমাকে সহযোগিতা করুন। অবশ্যই সংসদের মেজাজটা এটি ধরে রাখা দরকার। এই হট্টগোলের ভিতরেও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি আরেকটি চমৎকার কথা বলেছেন। তার এই কথা শোনার পরে বাংলাদেশের 16 কোটি মানুষের, আমি 2 কোটি কিন্তু বাদ দিই সবসময় আওয়ামী লীগের জন্য, কারণ আওয়ামী লীগ ওরা ভারতের মানুষ, তো এই 16 কোটি মানুষের কলিজা বরফের মতো শীতল হয়ে গেছে। এই না হয় বাংলাদেশ। তিনি বাংলাদেশের নাগরিকের মতো বাংলাদেশিদের মতো কথা বলেছেন। কি বলেছেন শুনুন তার কথাটা। আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নত জানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। 15 বছর ধরে যে দুঃশাসন চলেছে তাতে আমাদের পররাষ্ট্রনীতি আমাদের হাতে ছিল না। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। জাতীয় সংসদ থেকে জামাত ইসলামী জোট ওয়াকআউট করেছে। এই ওয়াকআউট গতানুগতিক কোনো ওয়াকআউট নয়। সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের ইনস্ট্যান্ট ডিসিশনে এই ওয়াকআউট করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের 3য় অধিবেশনের প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর পাকনামির ফলে সংসদে যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে, এই ওয়াকআউটের সাথে মূলত তার সম্পর্ক নেই। আমি মনে করি আমিরে জামাত ইনস্ট্যান্ট যে ডিসিশন নিয়েছেন এটা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে এটা নিয়ে স্টাডি হবে। জামাত বিএনপিকে কার্যত ফাঁসি দিল এবং নিজেদেরকে সেফ জোনে নিয়ে গেল। এই জন্য বলছি আমিরে জামাতের এই ইনস্ট্যান্ট ডিসিশনের ওয়াকআউট ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। কারণ সংসদের বিরোধী দলকে কটাক্ষ, কটূক্তি, সময় না দেয়া, মাইক বন্ধ করে দেয়া, এরকম নানান কারণে ওয়াকআউট হয়ে থাকে, অতীতে হয়েছে। এটা এরকম কোনো ওয়াকআউট না, এটা জুলাই চেতনার সাথে সম্পর্কিত একটা ওয়াকআউট। দেখেন, এখানে বিএনপির শাসনামলে, গত 6.5 মাসের শাসনামলের অন্যতম বড় শয়তানি, বাটপারি, প্রতারণা জুলাই সনদের সাথে যেটা করা হয়েছে। যেমন প্রফেসর ইউনূসের আমলে নানান অধ্যাদেশ এটা সংসদে রেটিফাই করার কথা ছিল। তার মধ্যে প্রফেসর ইউনূসের আমলের সবচেয়ে ভালো কর্ম যেটা মানবাধিকার বিল, মানবাধিকার কমিশন বিল এবং গুম অধ্যাদেশ, এই ভালো দুইটা কাজ, ভালো দুইটা আইন যেটা দেশি বিদেশি সমস্ত স্টেক হোল্ডার্সদের সাথে নিয়ে বিএনপি, জামাত, এনসিপি সবার সাথে আলোচনা করে এই আইন দুইটা করেছিল ইউনূস সরকার। কিন্তু বিএনপি আইন দুইটা গ্রহণ করেনি, বাতিল করে দিয়েছে। এখন নিজেদের মতো করে তারা একটা আইন তৈরি করেছে, মানবাধিকার বিল এবং গুম প্রতিষেধক বা এরকম একটা বিল করেছে। যেই বিল দুইটা ইউনূসের আমলের সেই পাশকৃত অধ্যাদেশের সাথে তেমন মিল নেই এবং যথেষ্ট পার্থক্য রয়েছে। এবং এই আইনের দুর্বলতা নিয়ে আমরা আগেও কথা বলেছি, যে খসড়া আমরা দেখেছি সেটার উপর ভিত্তি করে বলছি। যেমন যে বাহিনী বা যে সংস্থা গুম করবে তারাই তদন্ত করবে, এর মানে আসলে গুম প্রতিরোধ আর হচ্ছে না। সরকার চাইলেই গুম করতে পারবে, আর বাহিনীই তো গুম করে। এরকম তদন্ত তো হাসিনার আমলেও ছিল, কারণ যারা গুম করে তারাই যদি তদন্ত করে তাদের বিরুদ্ধে, এটা কখন আলোর মুখ ধরবে? এর মানে গুম প্রতিরোধ আর সম্ভব হলো না। মানে বিএনপি যে বিতর্কিত মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ আইন করেছে, বিল করেছে, এতে মানবাধিকারও রক্ষা হবে না এবং গুমও প্রতিরোধ হবে না। এটা জামাত জানে, এটা আমাদের বিশ্লেষণ এবং বিশেষজ্ঞরা এটাই মত দিয়েছে। এখন সেই বিতর্কিত আইন, ইউনূসের আমলের ভালো আইন, সর্বসম্মত আইন বাদ দিয়ে, বিএনপি জামাতের ইত্তেফাকের আইন বাদ দিয়ে, এখন বিএনপি সরকার একপাক্ষিকভাবে বিতর্কিত ফাঁকযুক্ত আইন পাশ করতে যাচ্ছে। জামাতে বিতর্কিত বিলে অংশগ্রহণ করেনি, বরং এই আইন বিল সবকিছু জুলাই সনদের আলোকে করার কথা, তাও করেনি, আবার বিল করছে, তাও বিতর্কিত। এখন অতীতে আবার গুম ফিরে আসতে পারে, মানবাধিকার লঙ্ঘন হতে পারে। তখন যদি আজকে জামাত জোট ওয়াকআউট না করতো, তখন বিএনপি বলতো এই যে আইন করা হয়েছে, এই আইনে তো আপনাদের উপস্থিতিতেই পাশ হয়েছে, অতএব আপনারা এখন এই আইনের বিরোধিতা কেন করেন, এই আইনের সমালোচনা কেন করেন? কারণ এই আইনের সমালোচনা করতে হবে নিশ্চিত। এই আইন জনগণের মুক্তি দিতে পারবে না, লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়িত হবে না, যার ফলে বিরোধী দলকে মাস্ট এই আইনের সমালোচনা করতে হবে। যেমনটা সেই শেখ হাসিনার আইসিটি আইনের বিরোধিতা আমরা করেছিলাম। আইসিটি আইনে মামলা দিয়ে সবাইকে ভোগাতো, বিরোধী দল সে আইনের বিরোধিতা করেছিল। এখন আবার এই মানবাধিকার কমিশন আইন বিল এবং গুম প্রতিরোধ বিল, এর বিরোধিতা করতে হবে, কারণ এগুলো কার্যকর, বাস্তবসম্মত এবং যথাযথ কোনো আইন নয়। এই আইন বিএনপি কেন বিতর্কিত আইন করেছে? বিএনপি কি বুঝে না? ইউনূসের আমল থেকে শিখে নাই? শিখেছে। এর কারণ হচ্ছে বিএনপি
ডিজিএফআই সহ বিভিন্ন সংস্থার কাছে ধরা। তারা বিএনপি সরকারকে চাপ দিয়ে বলেছে যে আরে গুম তো আমরাই করি, আমরা আবার আমাদের বিরুদ্ধে তদন্ত করবো, এই সিস্টেমই রাখেন। তো ডিজিএফআই চাপ দিয়ে বিএনপিকে এই বিতর্কিত আইন করতে বাধ্য করেছে বলে শিশির মনিরও ইঙ্গিত করেছিলেন একটা ফেসবুক পোস্টে বেশ কয়েক মাস আগে, যখন বিএনপি এই আইনটা বাতিল করলো, তখন এই ইউনূসের আমলে গুম অধ্যাদেশ বাতিল করলো। তো এই জন্যে জামাত জোট এই বিতর্কিত আইন বা বিতর্কিত বিল উত্থাপনে অংশগ্রহণ না করে ওয়াকআউট করেছে। এটা জামাতের যুগান্তকারী সিদ্ধান্ত। ভবিষ্যতে জামাতও বলতে পারবে যে তোমাদের এই বিতর্কিত আইনে আমরা অংশগ্রহণ করিনি, আমরা ওয়াকআউট করেছিলাম। যখন নতুন আরেকটা বিপ্লবের মাধ্যমে তখনকার প্রজন্ম এটা বিশ্লেষণ করবে যে জুলাই বিপ্লবের একটা বিরাট অংশ ব্যর্থ হয়েছিল, কিছু কিছু অর্জন তো অবশ্যই আছে, কিন্তু গুম প্রতিরোধ হয়নি এবং মানবাধিকার নিশ্চয়তা আমরা পাইনি জুলাই বিপ্লব হওয়া সত্ত্বেও। এটা কি জন্য পাইনি? বিএনপির ব্যর্থতার কারণে। কারণ বিএনপি যথাযথ আইন বাদ দিয়ে ভুজুং বাজুং আইন করেছিল, কিন্তু তৎকালীন বিরোধী দল জামাত এনসিপি কিন্তু সেখান থেকে ওয়াকআউট করেছিল। এই সব দৃষ্টিভঙ্গিতে আমি বলছি যে এই ওয়াকআউট এটা অবিস্মরণীয় হয়ে থাকবে। যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন আমিরে জামাত, সুদূর প্রসারী সিদ্ধান্ত নিয়েছেন, অনেক বছর দৃষ্টি, অনেক বছর সামনে নিয়ে তারপরে সিদ্ধান্ত নিয়েছেন। আই অ্যাপ্রিসিয়েট দিস ওয়াকআউট। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।